ভোটার নিবন্ধন ও এনআইডির প্রক্রিয়া সারলেন তারেক রহমান। ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রবিবার। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। কুমিল্লা থেকেও মনোনয়ন সংগ্রহ আসিফ মাহমুদের। আমানতের টাকা ফেরতের সময় চূড়ান্ত করেনি সম্মিলিত ইসলামী ব্যাংক। গণমাধ্যমে প্রচারিত তথ্য ভুল জানালো বাংলাদেশ ব্যাংক। রক্তক্ষয়ী সংঘর্ষের পর নতুন যুদ্ধবিরতিতে থাইল্যান্ড কম্বোডিয়া। যৌথ বিবৃতিতে দুই দেশের ঘোষণা। এবং বিপিএলে মাঠে হার্ট অ্যাটাক, হাসপাতালে মারা গেলেন কোচ মাহবুব আলী জাকি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও এই দুই প্রক্রিয়া সম্পন্ন করেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান গুলশান এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হওয়ার নিবন্ধন সম্পন্ন করেছেন। আজকেই তাদের এনআইডি নম্বর দেওয়া হবে, কিন্তু তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার জন্য কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। তাই আগামীকাল তাদের ভোটার হওয়ার নথি কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এর আগে তিনি নিজের দল থেকে পদত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার যোগদানের বিষয়টি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আজই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও নূরের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাশেদ খান। আগামী নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া এই নেতা। এদিকে কুমিল্লা ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে ২৬ ডিসেম্বর। সংশ্লিষ্টরা বলছেন, মুরাদনগর থেকে আসিফ মাহমুদের নির্বাচনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে ২২ ডিসেম্বর ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আসিফ মাহমুদ। বাজার বা একীভূতকরণের আওতাভুক্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের মধ্যে আমানতকারীদের টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এখনও সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি, তবে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ২৯ ডিসেম্বর থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীরা টাকা তুলতে পারবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়েছে তাকে ভিত্তিহীন ও অসত্য বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ২৯ ডিসেম্বর থেকে টাকা উত্তোলনের যে খবর প্রচার করা হয়েছে তা সঠিক নয়। এসব অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তিনি জানান, কবে নাগাদ এই সুবিধা কার্যকর হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার ৩ সপ্তাহের ভয়াবহ সীমান্ত সংঘর্ষের পর অবশেষে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ২৭ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী থাইল্যান্ডে নাফথান নার্ক ফাটিন এবং কম্বোডিয়ার চা সেইহা সীমান্তবর্তী একটি চেকপয়েন্টে ৩ দিন আলোচনার পর এই চুক্তিতে সই করেন। চুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হলো, উভয় পক্ষ বর্তমানে যে অবস্থানে রয়েছে সেখানেই অবস্থান করবে, কোনো পক্ষই নতুন করে সেনা মোতায়েন বা অগ্রসর হতে পারবে না। যুদ্ধবিরতি টানা ৭২ ঘন্টা টিকে থাকলে থাইল্যান্ড তাদের কাছে বন্দী ১৮ জন কম্বোডীয় নাগরিককে মুক্তি দেবে। এর আগে গত জুলাই মাসেও প্রতিবেশী দুই দেশের সীমান্তে সংঘাত হয়েছিল।
পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20 ক্রিকেটের দ্বাদশ আসরে তৃতীয় ম্যাচ শুরুর আগে মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তার বয়স হয়েছিল 59 বছর। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচের আগে প্রস্তুতিতে ব্যস্ত ছিল দু দলের ক্রিকেটাররা। এ সময় ঢাকা দলের খেলোয়াড়দের সাথে মাঠেই ছিলেন মাহবুব। হঠাৎ করে মাঠে পড়ে যান তিনি। সাথে সাথে মাঠের মধ্যে মাহবুবকে সিপিআর দেওয়া হয়। এরপর অ্যাম্বুলেন্সে করে আল হারামাইন হাসপাতালে নেওয়া হয় মাহবুবকে, কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 80-র দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ছিলেন মাহবুব। পেসার হিসেবে পরিচিতি ছিল তার। জাতীয় দলে না খেলতে পারলেও জাতীয় চ্যাম্পিয়নশিপে কুমিল্লার হয়ে খেলেছেন তিনি। দেশের পেস বোলিং কোচ হিসেবে সুনামও কুড়িয়েছেন তিনি। 2020 সালে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন মাহবুব। মাহবুবের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।